রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বোক্ত ভিডিওগুলোতে আমরা 9.2 এর অনুশীলনী যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন দেখা যাক আমাদের 28 নম্বর সৃজনশীলে কি বলা হয়েছে। ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এখন এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে 1 নম্বর অঙ্কে। তাহলে আমরা ক নাম্বারটাকে সমাধান করি। ক নাম্বারে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, সুতরাং কোণ বি হচ্ছে এক সমকোণ। এই যে কোণ বি এটা হচ্ছে 90 ডিগ্রি। এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, এই যে এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার নিচ্ছি। বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে আমাদের কি করতে হবে, যে আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের যেহেতু এসি স্কয়ারের মানটা বের করতে বলা হয়েছে, সুতরাং আমাদের কি করতে হবে, এ বি এবং বিসি এভাবে আলাদা করে সূত্রের মাধ্যমে আমাদের বের করতে হবে। তাহলে এ বি এর মান হচ্ছে 5, এটার উপর হোল স্কয়ার, মানে এ বি স্কয়ার যেহেতু, প্লাস বিসি এর মান হচ্ছে 12 এবং এটার উপর স্কয়ার। এখন 5কে হোল স্কয়ার করলে আমাদের 25 প্লাস 12কে হোল স্কয়ার করলে 144। এখন নিচে আমাদের চলে আসলো 169। এখন 169 এটাকে যদি এখন আমরা এসিকে শুধুমাত্র রেখে ওই পাশে যদি বর্গমূল করে দেই তাহলে আমাদের চলে আসে 13 সেন্টিমিটার এবং আমাদের এসি এর দৈর্ঘ্য তাহলে আমাদের বের হয়ে গেল যে 13 সেন্টিমিটার। সুতরাং এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এটি আমাদের ক নম্বর অঙ্কে কিন্তু বের করতে বলা হয়েছে। এখন আমরা খ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এখন আমাদের উপরোক্ত যে আমাদের উদ্দীপক ছিল এটার সাহায্যে হচ্ছে আমরা একটি ত্রিভুজ এঁকে নিলাম এবং ক নং হতে আমরা এসি এর মান পেয়ে গিয়েছি 13 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা সি ইকুয়াল থিটা ধরি, এই যে থিটাকে যদি আমরা সি হিসেবে ধরি, মানে সি কোণটার মান যদি থিটা ধরি, তাহলে আমরা জানি যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। সুতরাং আমাদের কোণ সি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে এ বি এবং আমাদের যেহেতু থিটার সাথে আমাদের কোণ উৎপন্নকারী যেটা আছে এটা হচ্ছে আমাদের ভূমি এবং সমকোণের সরাসরি বিপরীতে যেটা থাকবে ওটা হচ্ছে অতিভুজ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন থিটা মানে প্রদত্ত রাশি যেটা দিয়েছিল সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। এখন কোণ সি ইকুয়াল থিটা হলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়ায় সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মান দাঁড়ায় তাহলে লম্ব বাই অতিভুজ। থিটা কোণের জন্য লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি, সুতরাং 5/13 এবি বাই এসি লিখলাম। প্লাস আর কস থিটার জন্য আমাদের জানা যে ভূমি বাই অতিভুজ হয়, এখানে থিটার জন্য তাহলে ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি। অতিভুজ আমাদের কখনোই চেঞ্জ হবে না, শুধুমাত্র আমাদের থিটা বা কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং আমাদের ভূমিটা চেঞ্জ হয় কিছু কিছু ক্ষেত্রে। যেহেতু আমাদের থিটার ক্ষেত্রে একটা কোণই দেওয়া আছে, সুতরাং আমাদের লম্ব এবং মানে সাইন থিটা এবং কস থিটার ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ একই থাকবে। তাহলে আমাদের ভূমি কত ছিল, থিটার সাথে মানে কোণ উৎপন্নকারী ভূমির সাথে কোণ উৎপন্নকারী কোণের সাথে যেই বাহুটি সংশ্লিষ্ট সেটি হচ্ছে আমাদের ভূমি। সুতরাং আমাদের বিসি হচ্ছে ভূমি এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি, সুতরাং বিসি বাই এসি লিখলাম। এখন আমাদের এ বি লম্বের মান ছিল হচ্ছে 5 এবং অতিভুজ এ সি এর মান ছিল 13, এটা লিখে দিলাম 5/13 প্লাস এখন আমাদের বিসি মানে ভূমির মান ছিল হচ্ছে 12 এবং আমাদের এসি এর মান ছিল 13, এটা লিখে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের লসাগু নিতে পারি 13, যেহেতু দুইটার নিচেই 13 দেওয়া আছে, সুতরাং আমরা লসাগু নিলাম 13। তাহলে উপরে আমাদের থেকে গেল 5 + 12, সুতরাং এখানে 5 এবং 12 আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসে 70/13 এবং এটাই আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা 28-এর গ নম্বর অঙ্কটি দেখবো। এখানে কি বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে। এখন যেহেতু আমাদের এই কোণের সাপেক্ষে আমাদের সেক এটা বের করতে বলেছে, সুতরাং সেক এর জন্য আমাদের হচ্ছে অতিভুজ ভাই ভূমি হবে। সুতরাং 13/5, যেহেতু আমাদের কোণ সংলগ্ন বাহু হচ্ছে 5, সুতরাং 13/5 হোল স্কোয়ার লিখলাম। প্লাস এখানে যেহেতু সেকের উপর স্কোয়ার ছিল সুতরাং স্কোয়ার দিয়ে দিলাম। প্লাস কোসেক মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব, সুতরাং আমাদের এখানে এ কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ হচ্ছে 13 এবং আমাদের লম্ব হচ্ছে 12, সুতরাং 13/12 হোল স্কোয়ার, যেহেতু কোসেক স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের উপরে আসলো হচ্ছে 169 ডিভাইডেড বাই নিচে আসলো 25 প্লাস 169 ডিভাইডেড বাই 144। এখন আমরা কি করবো যে লসাগু করে ফেলবো 144 × 25। তাহলে উপরে আমাদের যেহেতু এখানে নিচে 25 আছে, সুতরাং 144 দিয়ে এখানে 169-এর সাথে গুণ দিতে হবে। প্লাস
এখানে হচ্ছে আমাদের যেহেতু 25 আছে, সুতরাং আমাদের এখানে 144 দিয়ে 169, সরি, এখানে যেহেতু 144 আছে, সুতরাং আমাদের 25 দিয়ে 169কে গুণ করে দিতে হবে। এবং নিচে আমাদের 144 × 25 রেখে রয়ে গেল। তাহলে আমাদের উপরে আসে হচ্ছে 4225 প্লাস 24336 ডিভাইডেড বাই 3600। তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 28561 ডিভাইডেড বাই 3600। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের অ্যান্সার। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ারে। এখন তাহলে আমরা লিখে ফেলি সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ারে। সেক এর মান হচ্ছে আমাদের 13/5, এখানে স্কোয়ার যেহেতু ছিল সুতরাং স্কোয়ার দিয়ে দিচ্ছি, ইন্টু কোসেকের মান হচ্ছে 13/12, এখানে যেহেতু স্কোয়ার আছে সুতরাং স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে উপরে থাকে হচ্ছে 169, নিচে থাকে হচ্ছে 25 ইন্টু 169 ডিভাইডেড বাই 144 থাকে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের আড়াআড়ি কাটাকাটি যায় না, সুতরাং আমরা উপরে উপরে এবং নিচে নিচে গুণ করে দেবো। তাহলে উপরে উপরে গুণ করার ফলে আমাদের উপরে থাকে হচ্ছে 28561 এবং নিচে থাকে আমাদের 3600। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটার মানই সমান সমান এসে পড়েছে, সুতরাং আমাদের এটা অঙ্কটা প্রুফড বা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা 29 নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত, tan a প্লাস tan c এর মান নির্ণয় করো এবং এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখানে আমাদের প্রদত্ত চিত্রটি দেওয়া ছিল এ বি সি, এখানে বি সমকোণ, এতে একটি কোণ উৎপন্ন হয়েছে এবং বিতে একটি এবং সিতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এখানে কোণের মান এতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং সিতে যে কোণ উৎপন্ন হয়েছে এটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবং আমাদের যে ছিল মানে সমকোণের বিপরীতে, সুতরাং এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখানে আমাদের লম্ব যদি আমরা হচ্ছে সি কোণের অনুযায়ী ধরি তাহলে আমাদের লম্ব দেওয়া ছিল 1 এবং আমাদের ভূমি দেওয়া ছিল √3 এবং এক্স প্লাস ওয়াই মানে এই কোণ অনুসারে আমাদের হচ্ছে লম্ব হচ্ছে √3 এবং আমাদের ভূমি হচ্ছে 1। এখন আমাদের কী করতে হবে যে এসি এর পরিমাণটা নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে দেখা যাচ্ছে যে এই যে আমি আরেকবার চিত্রটা এঁকে নিলাম। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের 1 এবং √3 এই মান দুটি দেওয়া ছিল, সুতরাং আমাদের যেহেতু এসি এর মান দেওয়া নেই তাই এসি এর মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এসি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি সি স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে যে এ বি এর মান আমাদের কি তাহলে 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, যেহেতু বিসি এর মান দেওয়া ছিল আমাদের √3। আমাদের এখানে বিষয়টি খেয়াল করতে হবে যে আমাদের যেহেতু এখানে কোনো কোণের সাপেক্ষে বলে নেই, সুতরাং আমাদের এখানে আপাত পক্ষে আমরা ধরে নিতে পারি যে আপাত দৃষ্টিতে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সেই হিসেবে আমাদের এই অঙ্কটি করা হয়েছে। সুতরাং তাহলে এ বি এর মান হচ্ছে আমাদের 1 এবং বিসি এর মান হচ্ছে √3। তাহলে এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু এ বি স্কোয়ার ছিল এবং এখানেও বিসি স্কোয়ার ছিল, তাহলে 1 + 3 বা এসি স্কোয়ার ইকুয়াল 4 বা এসি ইকুয়াল, এখানে যদি বর্গমূল দিয়ে দিই তাহলে 4কে বর্গমূল করলে আমাদের চলে আসে এসি এর মান 2, সুতরাং এসি এর পরিমাণ 2। এটি আমাদের নির্ণয় অঙ্কের সমাধান। আর আমাদের খ নম্বর অঙ্কে কী দেওয়া আছে যে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। এখন আমরা প্রদত্ত রাশি তুলে ফেলছি tan a প্লাস tan c। এখন আমাদের প্রদত্ত চিত্রটির আলোকে আমরা এসি এর মান পেয়ে গিয়েছিলাম 2। এখন আমরা কি করতে পারি যে tan a প্লাস tan c যেহেতু আমাদের প্রদত্ত রাশি, সুতরাং tan a আমাদের a এর সাপেক্ষে হচ্ছে tan a এর মান বের করতে হবে। আমরা আগেই বলে নিয়েছি যে tan a যেহেতু ধরা হয়েছে, সুতরাং এ ক্ষেত্রের a এর জন্য মানে কোণ a এর জন্য আমাদের লম্বটা হবে হচ্ছে বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের লম্ব, মানে কোণের বিপরীতে এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। সুতরাং আমরা কি লিখতে পারি tan a ইকুয়াল লম্ব বাই ভূমি মানে √3 ডিভাইডেড বাই 1 প্লাস tan c। এখন আবার এই কোণটা বিবেচনায় নিয়ে আমাদের লম্ব ভূমি বের করতে হবে। এখন এই কোণের বিপরীতে সরাসরি বিপরীতে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব এবং এই কোণ উৎপন্নকারী যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি, সুতরাং এখানে 1/√3 হবে। তাহলে এখন আমরা কি করতে পারি যে √3টা যদি আমরা লসাগু নিয়ে নেই তাহলে কি হবে যে উপরে আমাদের কি থাকলো যে তাহলে যেহেতু √3 এখানে ছিল না 1 ছিল, সুতরাং √3 × √3 প্লাস এখানে যেহেতু √3টা আসছে সুতরাং 1 × 1 বা 1 হয়ে যাবে। এখন আমরা নিচে কি লিখতে পারি √3 হোল স্কোয়ার, যেহেতু √3 × √3 ছিল তাহলে √3 হোল স্কোয়ার করলে 3 চলে আসে প্লাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে 4 ডিভাইডেড বাই √3। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি যে আমরা যদি নিচে রুট না রাখতে চাই √3টা, তাহলে উপরে আমরা কি করতে পারি 4 × √3 দিয়ে গুণ করলে নিচে আমাদের যদি √3 × √3 করে দেই তাহলে আমাদের কিন্তু চলে আসে 4√3 ডিভাইডেড বাই 3। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইভাবে অ্যান্সার দিয়ে দেয়, সুতরাং এটাই হচ্ছে আমাদের নির্ণয় অঙ্কের অ্যান্সার। বা আমরা যদি এটা করি যে আমাদের 4/√3 এটা দিলেও হবে, যেহেতু আমাদের এখানে ভেঙে লিখেছি যাতে একটু বোঝার সুবিধা হয়।
অনেক ক্ষেত্রে এরকম অ্যান্সার পাওয়া যায়। যদি এটাও দিই তাহলে কোনো সমস্যা নেই। সুতরাং এটি আমাদের খ নম্বর। এখন আমরা গ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখন আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানে যেহেতু আমাদের কোণের পরিমাণ দেওয়া আছে কিন্তু এক্স ও ওয়াই এর মান আলাদা আলাদাভাবে দেওয়া নেই, সুতরাং আমাদের এখানে আলাদা আলাদাভাবে বের করতে হবে। তাহলে আমরা আগেই জানি যে ট্যান এ মানে এইটা মানে এই কোণটা বিবেচনায় আমরা যদি ট্যান এ ধরি, ট্যান এ ইকুয়াল লম্ব বাই ভূমি, সুতরাং √3/1 এটা লিখে দিলাম। এখন ট্যান এর মান আমরা জানি যে এক্স প্লাস ওয়াই কোণের মান দেওয়া আছে, সুতরাং এর জায়গায় আমরা বসাতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3, যেহেতু √3/1 ইকুয়াল √3। তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা জানি ট্যান 60° এর মান হচ্ছে √3, সুতরাং এখানে ট্যান 60° লিখে দিলাম। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60°, আমাদের এক্স প্লাস ওয়াই এর মান চলে আসলো 60°। এখন আমাদের যেহেতু এই যে এই কোণটার মানটা দেওয়া ছিল না, সুতরাং আমাদের এক্স প্লাস ওয়াই থেকে যদি আমরা এই কোণটা এবং এক্স মাইনাস ওয়াই থেকে এই কোণটার মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা প্লাস মাইনাস করে আমাদের এক্স এবং ওয়াইয়ের আলাদা আলাদা প্রত্যেকটির মান বের করতে পারবো। এখন আমরা কি করব যে আবার ট্যান সিটা বিবেচনায় নিলে আমাদের লম্ব কত আসে 1 এবং ভূমি কত আসে √3। তাহলে আমরা লিখে ফেললাম ট্যান সি ইকুয়াল 1/√3। এখন ট্যান সি এর মান আমাদের দেওয়া আছে আবার এক্স মাইনাস ওয়াই, সুতরাং ট্যান সি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, সুতরাং আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30°, ট্যান উঠে গেল। এটা আমাদের 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাদের কি করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এই যে আমাদের 1 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60° এবং 2 নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30°, এই দুটো যোগ করব। এখন যোগ করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের একটা প্লাস ওয়াই ছিল, একটা মাইনাস ওয়াই ছিল, সুতরাং এই দুটো কাটাকাটি হয়ে গেল। শুধু আমাদের থেকে গেল প্লাস এক্স বা 2x, এবং আমাদের এই দুটো যোগ করে আমাদের থাকলো 90°, সুতরাং এক্স এর মান এখানে হয়ে গেল 45°। এখন আমাদের কি করতে হবে যে 1 ও 2 নং বিয়োগ করতে হবে, যেহেতু আমাদের এক্স এর মান মানে 45° আমরা পেয়ে গিয়েছি যোগ করে, এই ক্ষেত্রে তাহলে আমাদের বিয়োগ করে ওয়াই এর মানটি পেতে হবে। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60° 1 নং সমীকরণ ছিল এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30° আমাদের 2 নং সমীকরণ ছিল। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে হচ্ছে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাস এক্স ছিল, এটা মাইনাস এক্স হয়ে গিয়েছে, এখানে মাইনাস ওয়াই ছিল, এটা প্লাস ওয়াই হয়ে গিয়েছে, এখানে প্লাস 30 ছিল, এটা মাইনাস 30 হয়ে গিয়েছে। বা এখানে হচ্ছে প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটাকাটি হয়ে গেল এবং ভিতরে এটা থাকলো হচ্ছে প্লাস ওয়াই, এবং এটা যেহেতু মাইনাসে পরিবর্তিত হয়ে প্লাস ওয়াই হয়ে গেল, সুতরাং প্লাস ওয়াই 2y হয়ে গেল, এবং এই ক্ষেত্রে এটা মাইনাস করার ফলে 30 হয়ে গেল 30°, সুতরাং ওয়াই ইকুয়াল 15°, সুতরাং এক্স ইকুয়াল 45° এবং ওয়াই ইকুয়াল 15°। এটাই আমাদের প্রদত্ত অঙ্কের। এখন আমরা 30 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। এখানে কি বলা হয়েছে যে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ এবং ট্যান থিটা ইকুয়াল আর, যেখানে থিটা শিক্ষকোণ। এবং ক নম্বরের আমাদের প্রশ্ন কি ছিল, আর ইকুয়াল √3 হোল পাওয়ার ইনভার্স -1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ নম্বর ছিল পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45°, 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল 1/√3। এখন আমরা ক নম্বর থেকে শুরু করি। আর ইকুয়াল √3 ইনভার্স -1 হলে থিটা এর মান নির্ণয় করো। এখন ক নম্বরে আমরা লিখে ফেললাম, দেওয়া আছে আর ইকুয়াল √3 ইনভার্স -1, বা এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে আমাদের ট্যান থিটা ইকুয়াল আর, মানে উদ্দীপকে দেওয়া ছিল ট্যান থিটা ইকুয়াল আর, সুতরাং আর এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি যে ট্যান থিটা। এখন আর এর জায়গায় ট্যান থিটা বসিয়ে দিলাম, এবং আমাদের ওই পাশে ছিল, আমরা যেহেতু জানি যে 3 ইনভার্স -1 মানে হচ্ছে 1/3 লেখা যায়। আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1/3 লিখতে পারি। 1/3 মানে হচ্ছে 1/3, সুতরাং আমাদের এখানে কি লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল 1/√3, যেহেতু আমাদের রুটটা আলাদা করে দিয়েছি, এখন 1কে রুট করলে 1ই হয়, এবং 3 বা 3কে যদি আমরা রুট করি, আমি এখানে মানে 1 লিখেছি এটা বোঝানোর জন্য। তাহলে এখন আমরা জানি যে 3 মানে আমরা যদি 3কে বর্গমূল করি তাহলে আমাদের চলে আসে যে √3, এবং আমরা দেখতে পারি যে আমাদের ট্যান থিটা ইকুয়াল ট্যান 30° এর মান হচ্ছে 1/√3, সুতরাং এখানে ট্যান থিটা ইকুয়াল ট্যান 30° বসিয়ে দিলাম, সুতরাং থিটা ইকুয়াল 30°, এবং এটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে যে থিটা এর মান নির্ণয় করো। সুতরাং এটি আমাদের প্রদত্ত অঙ্কের সমাধান। এখন আমাদের খ নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করে যে থিটা ইকুয়াল 45°। দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ, সুতরাং পি এবং কিউ এর জায়গায় আমাদের বসিয়ে দিব যে সাইন থিটা প্লাস কস থিটা, সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল √2, যেটা দেওয়া ছিল সেটা তুলে ফেললাম।
এখন সাইন থিটা প্লাস কস থিটা মানে পি এর জায়গায় আমরা সাইন থিটা বসালাম এবং কিউ এর জায়গায় কস থিটা বসালাম ইকুয়াল √2, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2। এখানে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই লাইনটা যদি আমরা না দিই তাহলেও হবে, এই লাইনটার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। বা সাইন থিটা ইকুয়াল আমরা কি করতে পারি যে এখানে সাইন থিটাকে আমরা বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা কস থিটাকে নিয়ে যাই তাহলে √2 মাইনাস কস থিটা হয়ে গেল। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এক্ষেত্রে বর্গ করার একটাই কারণ যে আমাদের একই ফর্মে নিতে হবে, সাইন থিটা এবং কস থিটাকে যে কোনো একটা ফর্মে নিতে হবে। তাহলে নিচে আমাদের আসলো যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, এখন আমরা কি লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a স্কোয়ার মানে √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে √2 ইন্টু কস থিটা যেহেতু b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে কস থিটা হোল স্কোয়ার, সুতরাং কস স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, যেহেতু আমাদের কস থিটা চলে এসেছে, কজের উপর আমাদের কোনো স্কোয়ার নেই, সুতরাং মিডল টার্ম করতে হলে আমাদের কসটা হচ্ছে আমাদের লাগবে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে প্রয়োজনীয় হচ্ছে আমাদের সাইনটাকে কস করে ফেলা। সুতরাং সাইন স্কোয়ার থিটা আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল, আমরা √2কে হোল স্কোয়ার করলে 2 এসে পড়ে মাইনাস 2 √2 ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। নিচের লাইনে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 মানে হচ্ছে আমরা বাম পাশে সব কিছুকে নিয়ে আসবো যেগুলো ডান পাশে ছিল, মাইনাস 2 প্লাস 2 √2 কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 0। এখন আমরা কি লিখতে পারি, আমরা একটু সাজিয়ে লিখি। এখন কজ স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা আমাদের দুইটা ছিল এবং এর আগে কিন্তু মাইনাস ছিল, সুতরাং এই দুটো যোগ করে আমাদের সামনে মাইনাস রাখতে হবে, মাইনাস 2 ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস 2 √2 কস থিটা। আমরা জানি হচ্ছে স্কোয়ারের পর হচ্ছে থিটা, স্কোয়ারের পর হচ্ছে কস থিটা থাকে, যেহেতু কজ স্কোয়ার থিটা ছিল সামনে, সুতরাং এখানে হচ্ছে কস থিটা থাকবে মাঝখানে, এবং লাস্টে হচ্ছে আমাদের সংখ্যা যেটা থাকবে 1 মাইনাস 2 করলে -1 চলে আসে, এটা -1 লাস্টে রেখে এখানে 0 করে দিলাম। এখন আমরা কি করব, -1 দ্বারা আমাদের হচ্ছে কমন নিয়ে নিব, তাহলে আমাদের ভিতরে থাকে 2 ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 2 √2 কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব, নিচের লাইনে আমরা -1 দিলে ওই মানে ডান পাশে 0 এর সাথে আমরা ভাগ করে দিব। আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ওইটা শূন্যে চলে আসে, তাহলে আমাদের থেকে গেল 2 ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কস থিটা প্লাস 1। এখন আমাদের কী করতে হবে, যে মিডল টার্ম করতে হবে। আমরা জানি মিডল টার্ম করার নিয়ম হলো লাস্টেরটা এবং ফার্স্টেরটা গুণ করে যেটা আসবে সেটা, এবং আমাদের এর সাথে সাথে কি মাঝখানেরটাও মিলাতে হবে। এখন 2 কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 2 ইন্টু 1 2। এখন আমরা এটা কীভাবে মিলতে পারি, 2 কজ স্কোয়ার থিটা এটা হচ্ছে আমাদের আসতে হবে 2 কজ স্কোয়ার থিটা ইন্টু 1, যেহেতু 2 কজ স্কোয়ার থিটা আসে, তাহলে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস √2 কস থিটা মাইনাস √2 কস থিটা, তাহলে কি আমাদের এই মাঝখানেটা মিলে গেল, যেহেতু 2 √2 কস থিটা চেয়েছে, এখানে একটা √2 কস থিটা এবং আরেকটা √2 কস থিটা, তাহলে কি আমাদের -2 √2 কস থিটা মিলে গেল। এবং আমাদের যে শর্ত ছিল 2 কজ স্কোয়ার থিটা, এই দুটো গুণ করে দেখা যায় যে আমাদের 2 কজ স্কোয়ার থিটা আসে, যেহেতু √2 ইন্টু √2 আমাদের 2 চলে আসে, এবং কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মিডল টার্মটার যে শর্তগুলো ছিল সেটা ফুলফিল করেছে, এবং লাস্টে আমাদের থাকে হচ্ছে +1 ইকুয়াল 0। এখন আমরা এখানে কি করতে পারি, এই দুটার মধ্যে আমাদের √2 কস থিটাকে কমন নিতে পারি, তাহলে আমাদের ওই পাশে যেটা ছিল এখান থেকে আমাদের কমন থাকে হচ্ছে √2 কস থিটা মাইনাস 1, এবং এখানে যদি -1কে কমন নেই তাহলে আমাদের ভিতরে থাকে √2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব, যে আমাদের যেহেতু এই দুটি কমন আছে, আমরা জানি যে মিডল টার্মের সূত্র অনুযায়ী মানে মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমাদের যেটা কমন থাকবে ওইটা নিতে হবে, বাইরের যে সংখ্যাটি আমাদের থেকে যাবে সেটা নিতে হবে। তাহলে √2 কস থিটা মাইনাস 1 আমরা লিখতে পারি, এই দুইটা থেকে যেহেতু কমন গিয়েছে, এবং বাইরে আমাদের যেই সংখ্যাটি ছিল এটাও হচ্ছে √2 কস থিটা মাইনাস 1, সুতরাং এটাও লিখে ফেললাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একই সংখ্যা পরপর দুইবার গুণ অবস্থায় আছে, সুতরাং আমাদের একটা লিখে হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল 0, বা √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হয়ে গেল, যেহেতু এবার এখানে স্কোয়ারে ছিল ওই পাশে গিয়ে বর্গমূল হয়ে যায়, আমরা জানি যে 0 এর বর্গমূল 0ই হয়, বা √2 cos থিটা ইকুয়াল 1, যেহেতু -1 ছিল ওইটা ওই পাশে গিয়ে +1 হয়ে গেল, বা cos থিটা ইকুয়াল 1/√2, যেহেতু √2 গুণ অবস্থায় ছিল এটা ভাগ হয়ে গেল। এখন বা cos থিটা ইকুয়াল cos 45 ডিগ্রি লেখা যায়, যেহেতু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এক্ষেত্রে আমাদের কজেই কনভার্ট করতে হবে, কেননা হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে। এক্ষেত্রে কজে যেহেতু কনভার্ট করে ফেলেছি, সুতরাং এখানে উভয় পক্ষ থেকে cos উঠে গিয়ে আমাদের থিটা ইকুয়াল 45 ডিগ্রি এসে পড়লো, এবং এটি কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল, সুতরাং আমরা থিটা ইকুয়াল 45 এটা প্রুভড হয়ে গেল। এখন আমরা গ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan θ = 1/√3।
এখন আমাদের অঙ্কে কী দেওয়া ছিল, মানে উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল সাইন থিটা এবং কিউ ইকুয়াল কস থিটা। সুতরাং 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 লিখে ফেললাম। এখন সাইন থিটা মানে পি এর জায়গায় সাইন থিটা এবং কিউ এর জায়গায় কস থিটা বসিয়ে দিচ্ছি। তাহলে 7 ইন্টু পি এর জায়গায় সাইন থিটা হোল স্কোয়ার, বাইরে যেহেতু পি এর উপর স্কোয়ার ছিল, প্লাস 3 ইন্টু কস থিটা মানে কিউ এর জায়গায় কস থিটা এবং বাইরে যেহেতু স্কোয়ার ছিল হোল স্কোয়ার ইকুয়াল 4, বা 7 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল 4। এখন আমরা কী করব, সাইনকে আমরা কসে কনভার্ট করব, মানে যে কোনো একটাতে কনভার্ট করব। তাহলে 7 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল 4, বা 7 দিয়ে এখন গুণ করার ফলে 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল 4। এখন এটা কি করতে পারি যে -7 এবং +3 cos স্কোয়ার থিটা এই দুইটা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে -4 cos স্কোয়ার থিটা, এবং ওই পাশে যদি আমরা +7টাকে নিয়ে যাই তাহলে -7 হয়ে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে বাম পাশে -4 cos স্কোয়ার থিটা ইকুয়াল -3, বা 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল 3, বা cos স্কোয়ার থিটা ইকুয়াল 3/4। এখানে হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিব। এরপরে আমরা কি করেছি, আবার 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4, বা 7 সাইন স্কোয়ার থিটা পি এর জায়গায় সাইন থিটা এবং কিউ এর জায়গায় কস থিটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এইভাবে আসে যে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল 4। এই ক্ষেত্রে আমরা হচ্ছে সাইনে কনভার্ট করব, যেহেতু আমরা কস পেয়েছি এবং এরপরে আমাদের সাইনটা দরকার। এখন সাইন এবং কসটা পেয়ে গেলে কিন্তু আমরা ট্যানের মানটা পেয়ে যাব, এবং আমাদের ট্যানই কিন্তু প্রমাণ করতে বলেছে ট্যানের মানটা দিয়ে। তাহলে বা সাইন 7 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দিয়ে যেহেতু গুণ করেছি 3 মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4, বা 7 মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4, -3 এখানে +3 ছিল ওই পাশে নিয়ে গেলে -3, সুতরাং 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 3 ইকুয়াল 1, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/4। এটা 2 নং সমীকরণ দিয়ে দিতাম। এখন 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। আমাদের 2 নং সমীকরণ ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এবং আমাদের 1 নং সমীকরণটা ছিল যে কজ স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাবো হচ্ছে 1/4, এবং কজ স্কোয়ার থিটার জায়গায় বসাবো 3/4। সুতরাং আমরা সাইন স্কোয়ার থিটায় আমরা বসিয়ে দিলাম 1/4, এবং কজ স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম 3/4। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল, এখন আমরা কি লিখতে পারি যে এখানে যেহেতু ভাগ অবস্থায় ছিল, এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের নিচের সংখ্যাটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে, এবং উপরে মানে ভাগের উপরে যেটা ছিল সেটা ঠিকই থাকবে, কিন্তু ভাগের নিচেরটার ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে। এখন আমরা কি লিখতে পারি যে 1/4 ইন্টু 4/3, এখানে 4 কোনাকুটি কেটে গেছে। এখন আমাদের আসলো যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1/√3, এই যেখানে চলে আসলো যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1/3 চলে আসলো। এখন আমরা কি করব যে স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে রুট করে দিই তাহলে আমাদের আসে যে ট্যান থিটা ইকুয়াল 1/√3, এবং এটি কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে। সুতরাং ট্যান থিটা ইকুয়াল 1/√3 শোড বা দেখানো হলো। এখন আমরা 31 নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল 1 সমকোণ, এবং এ বি ইকুয়াল বিসি হলে প্রমাণ করো যে বিসি কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বাই বিসি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি ইকুয়াল 0। এখন আমাদের কি করতে হবে যে বি যেহেতু আমাদের সমকোণ দেয়াই আছে, সুতরাং বি এর মান আর আমাদের লাগবে না, বি এর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা আমরা জানি। এখন আমরা কস সিটা বের করব। কস সি মানে হচ্ছে এই যে এই কোণের সাপেক্ষে বের করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি, সুতরাং কস সি ইকুয়াল বিসি বাই এসি লিখলাম। যেহেতু কস সি কস বি কস এ আমাদের মান বসাতে হবে এখানে, এবং কস এ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ। এই ক্ষেত্রে আমাদের কোণটা কিন্তু এইটার সাপেক্ষে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোণটা হচ্ছে এ বি এবং অতিভুজটা হচ্ছে আমাদের এ সি, সুতরাং কস এ ইকুয়াল ভূমি বাই অতিভুজ এ বি বাই এ সি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে ফেলি বিসি কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বাই বিসি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের আমরা মান বসিয়ে দিচ্ছি বিসি ইন্টু কস সি। এই যে কস সি এর মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি বিসি বাই এসি, তাহলে বিসি বাই এসি এবং ডিভাইডেড বাই বিসি ইন্টু কস বি। আমরা জানি যে বি এর মান আমাদের 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণ দেওয়া ছিল সুতরাং বি এর মান 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। এখন মাইনাস এসি ইন্টু কস বি। কস বি এর মান আমরা জানি যে কস 90, যেহেতু বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিভাইডেড বাই এসি ইন্টু কস এর মান হচ্ছে আমাদের এবি বাই এসি। এই যে এসি ইন্টু তাহলে কস এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এবি বাই এসি প্লাস কস সি।
কস সি এর মান হচ্ছে আমাদের বিসি বাই এসি, এটাও বসিয়ে দিলাম বিসি বাই এসি। এখন আমাদের উপরে কি থাকলো যে এসি, মানে এখানে যেহেতু বিসি ইন্টু বিসি, সুতরাং বিসি ইন্টু বিসি লিখলাম ডিভাইডেড বাই এসি মাইনাস এসি ইন্টু কস 90 এর মান হচ্ছে আমাদের 0, এটা বসিয়ে দিলাম। এবং নিচে আমাদের কি আসলো যে বিসি ইন্টু কস 90 এর মান 0, এটা বসিয়ে দিলাম মাইনাস এসি ইন্টু এ বি ডিভাইডেড বাই এসি, এটা গুণ করে দিলাম উপরে উপরে এবং নিচে নিচে যা থাকলো তাই আছে প্লাস বিসি বাই এসি। এখন আমাদের কি দেখতে হবে যে আমাদের এখানে এসি এসি কিন্তু কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি দিয়ে দিলাম। এখন উপরে আমাদের কি থাকে যে বিসি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি এবং আমাদের হচ্ছে এখানে যেহেতু মাইনাস এসি ইন্টু 0 মানে 0 চলে এসেছে, সুতরাং এখানে আর কিছু লিখলাম না। এবং নিচে আমাদের বিসি ইন্টু 0 মানে হচ্ছে 0 মাইনাস এবি চলে আসলো, সুতরাং মাইনাস এবি আমরা লিখলাম প্লাস বিসি বাই এসি। এখন আমরা কি করব যে বিসি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি ইন্টু এখানে যেহেতু ভাগ আকারে ছিল, এ বিটা উপরে ছিল, সুতরাং গুণ হয়ে গেলে এই নিচে আমরা মনে মনে 1 ধরে রেখেছি, এই 1টা উপরে চলে যাবে এবং মাইনাস এ বিটা নিচে চলে আসলো। তাহলে বিসি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি ইন্টু 1 বাই, আমরা জানি এ বি ইকুয়াল বিসি, আমাদের অঙ্কে দেয়া ছিল যে এ বি ইকুয়াল বিসি, এই যে আমাদের অঙ্কে দেওয়া ছিল যে এ বি ইকুয়াল বিসি। সুতরাং আমরা এখন কি করতে পারি, এ বি এর জায়গায় মানে আমরা হচ্ছে এ বি এর জায়গায় আমরা বিসি বসিয়ে দেবো, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে গেলাম, যেহেতু এই পুরোটুকু সংখ্যা গুণাকারে আছে, সুতরাং এটার আগে মাইনাস দিলে কোনো ক্ষতি নেই। তাহলে আমরা বিসি মানে এ বি এর জায়গায় বিসি লিখে দিলাম, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, বিসি এ বিসি কাটাকাটি চলে গেল এবং আমাদের এখানে থাকে প্লাস বিসি বাই এসি। এখন আমরা কি করব যে মাইনাস বিসি ডিভাইডেড বাই এসি লিখে ফেললাম এবং প্লাস বিসি বাই এসি আমাদের এই পাশে যা ছিল তাই লিখে দিলাম। এখন প্লাস বিসি বাই এসি এবং মাইনাস বিসি বাই এসি প্লাস মাইনাস কাটাকাটি হয়ে আমাদের 0 চলে আসলো এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 32 নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি হলে প্রমাণ করো যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এখন আমাদের প্রথমে তাহলে কট এ এবং কট বি এর মান বের করি। কট এ হলে তাহলে কি হবে যে এ কোণটা বিবেচনায় আমাদের কটটাকে চিন্তা করতে হবে। আমরা জানি কট এ ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব, এক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে এ বি এবং লম্ব হচ্ছে আমাদের কোণের বিপরীত বাহু, সুতরাং বি সি, সুতরাং এ বি বাই বিসি লিখলাম। এরপরে হচ্ছে আমরা কট সিটাকে বের করব। কট সি হচ্ছে আমাদের এই যে সি কোণটাকে বিবেচনায়, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমাদের বিসি এবং লম্বটা হচ্ছে আমাদের এ বি, যেহেতু এই যে কোণের বিপরীত বাহু আমাদের লম্ব, সুতরাং বিসি বাই এ বি লিখে ফেললাম। এখন আমাদের কী দেওয়া আছে যে কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি, সুতরাং এখানে আমরা লিখতে পারি কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি। তাহলে কট এ এর জায়গায় আমরা লিখতে পারি যে এ বি বাই বিসি প্লাস, আমরা জানি কট বি এখানে দেওয়া ছিল বি এর মান 90 ডিগ্রি, যেহেতু এখানে বি কোণ সমকোণ, এই যে বি কোণ সমকোণ, সুতরাং বিকে আমরা 90 ডিগ্রি আমরা ধরে নিব, সুতরাং কট 90 ডিগ্রি লিখলাম ইকুয়াল টু ইন্টু কট সি এর জায়গায় আমরা লিখতে পারি বিসি বাই এ বি, এটা লিখে নিলাম। তাহলে আমাদের নিচের লাইন আমরা কি লিখতে পারি যে এ বি বাই বিসি প্লাস কট 90 এর মান হচ্ছে 0 ইকুয়াল টু ইন্টু বিসি বাই এ বি, বা এ বি বাই বিসি, এখানে 0-এর কোনো দাম নেই, সুতরাং এখানে এ বি বাই বিসি ইকুয়াল হচ্ছে আমাদের 2 ইন্টু বিসি ডিভাইডেড বাই এ বি হলো। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের কি থাকলো 2 ইন্টু বিসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। এবং এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এ বি স্কোয়ার মানটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমাদের বসিয়ে দিব। আমাদের বাম পক্ষ কি দেওয়া ছিল যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন আমাদের এ সি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, আমাদের এই যে এ সি স্কোয়ার মানে কি আমাদের অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আমরা লিখতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ সি স্কোয়ারের জায়গায় এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে আমাদের বি সি স্কোয়ার আলাদা যেটা ছিল ওইটা লিখে দিলাম। এখন আমরা কি লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি সি স্কোয়ার বা এ বি স্কোয়ার প্লাস, এখন আমরা কি লিখতে পারি যে আমাদের কিন্তু আগে আমাদের ছিল যে 2 বি সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার, আমরা এই মানটা পেয়ে গিয়েছি, তাহলে 2 বি সি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এ বি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গায় এ বি স্কোয়ার লিখে দিলাম। এখন এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল আমাদের থাকলো যে 2 এ বি স্কোয়ার ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা দেখতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সুতরাং এটা আমাদের প্রুফড বা প্রমাণিত। সুতরাং আজকের এই ভিডিওর
আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 9.1-এর সমস্ত সৃজনশীল যে অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ এর পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।